আমি একটা গল্প বলবো। গল্পে অনেকগুলো চরিত্র, সব চরিত্রকে আমি আমার কণ্ঠে রূপদান করব। গল্পটি খুব ভালো গল্প, মজার গল্প। গল্পটি লেখা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। গল্পের নাম মশা। শুরু করছি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রচিত মশা। মানে মানে প্রাণে প্রাণে যদি প্রাণ বেঁচে থাকি, দেখবো কত দেখলাম কত, দেখবো কত দেখলাম কত, আরো আরো কত আছে বাকি। মানে মানে প্রাণে প্রাণে যদি রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে। ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে বসে আছে ওই যে। এই বেলা টিপে দিলে হঠাৎ করে খানিকটা কাঁচা রক্ত গলে যাবে। আমি জীবনে মশা মেরেছি অনেক, আর মানুষ মেরেছি একটা। মানুষটার কথা তেমন মনে পড়ে না, অল্প বয়স ছিল তখন, সময়ের তফাতে ভুল পড়ে গেছে। তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায় তবে ঢের কথা শোনাতে পারি। এই যে একটা জীবন তো মশা মেরেই গেল। আমার বউ চারু মরার আগে পর্যন্ত আমার কোনো গুণের কথা বলুক বা না বলুক, একটা কথা জোর গলায় বলে গেছে। মালা দেওয়া ফটো ফ্রেমের ভেতর থেকে চারু বলে ওঠে, পারো বাবু তুমি মশা মারতে? হ্যাঁ, তা আমি পারি। যত মশা তত মারার আনন্দ। মারা তুমি ঘুমাও না, ঘুম আসে না গিন্নি। গিন্নি কথায় যে চলে যাও, সে কেন রে করে অপ্রণ, তার উচিত নয়। সে কেন রে করে অপ্রণ। লোমের মতো সরু হাত পাওয়ালা মশাটা কেমন রথকো টেনেছে দেখো। পেটটা একটা পাকা ধানের মতো বড় দেখাচ্ছে। ওই সরু লিকলিকে হাত পায় আর ফিনফিনে পাখনায় এত বড় পেট নিয়ে ওড়াউড়ি করবে কেমন করে বলো? তাজ্জব লাগে আমার। সারারা নিজেদের শরীরের তুলনায় ঢের বেশি ওজনের রক্ত খায়। আখেদের খাওয়া দেখ, এই ঘরের আলোটা বেশ কমজোর,
নাকি চোখের দৃষ্টিতে ভাটা পড়েছে, কিছু একটা হবে। চোখের সামনে বিন্দু বিন্দু কি সব ভেসে বেড়ায় নোংরার মতো। সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা ভেবে ভুল করতুম। আঙুলের গোড়ায় গোড়ায় জোরে জোরে গিট পড়ার মতো ভাব। বুড়ো চামড়ায় কুচি পড়েছে, বিনা কারণে আঙুলগুলো টেরা বেঁকা হয়ে যাচ্ছে জানি। এসবই কি খাওয়ার ছিল গিন্নি? মরা তুমি ঘুমাও না। নফর ঘুমিয়ে পড়ে। নফরের ছেলে গণেশ চুপিসারে বাজারের ব্যাগ হাতে নিয়ে ভেতরে ঢোকে। তারপর খুব দ্রুত উঠোন পেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। গণেশ, এ গণেশ, গণেশ এলি বাপ। আমি টের পেয়েছি আমার ছেলে গণেশ কালকে খেয়ে উঠে আঁচাতে অনেকটা সময় নিল। একবার যেন বইয়ের কাছে খড়িকেও চেয়েছিল, কিন্তু খড়িকে দিয়ে দাঁত পরিষ্কার করার মতন খাওয়া দাওয়া তো কালকে ছিল না। আমাকে তো সন্ধ্যের সময় ওই গণেশের বউ মূলো দিয়ে রান্না মটরের ডাল, বাসি বাঁধাকপির ঘন্ট আর ট্যাংরার চচ্চড়ি খাইয়ে দিয়েছে। সে খাওয়াই তো খড়িকে লাগে না। আমার আজকাল কেমন সন্দেহ হয় আমাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পদ খায়। কালকে আমি খেয়ে আসার খানিক বাদে একটা মাংস রান্নার সুবাস খুব মাছ করছিল গোটা পাড়া। আমি ভেবেছিলুম রাহেদের বাড়িতে বুঝি রান্না হচ্ছে, তা নয়। তবে চন্দ্রিনা গণেশের বউ বেশ মোটা সোটা আহ্লাদি চেহারার মেয়ে, রকম সকম খানিকটা ওই পোষা বেড়ালের মতো। দাঁত নোখ লুকিয়ে রেখে চোখ বুঝে ন্যাকা ন্যাকা ভাগ করে বটে, তবে দরকারের সময় লুকোনো অস্ত্রটা বের করে আনে। তা মোটা দিন খায় ভালো, সারাদিন খাচ্ছে। এই কাঁচর মচর খানিক চানা চড়েছি বলো, তাও তাও করে বাটি ভর্তি তেঁতুল পান্তা মেরে দিল। দুধের সদ্যা আলতো করে তুলে মুখে ফেলে দিল। একটা আচার চাটলো হয়তো। তার উপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ফাঁক করা তো আছে। আজকাল আমাকে ফাঁকি দিয়ে বাড়তি পদ খাওয়া শুরু হয়েছে। মরা তুমি ঘুমো না। আজকাল আমার ঘুম আসে না গিন্নি। ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে। সেই কবে কোন ছোকরা বয়সে ডাকের মাথায় কি করে ফেলেছিলুম, তাই যে টানতে মেলা ঝামেলা বাঁধায় লোকটা। আমার তেমন দোষ ছিল না। তখন ওই দেশটা কালীগঞ্জে থাকতুম। সেটা ছিল অকালের বছর। চারিদিকে চোর ছাত্রদের বড় উৎপাত। কেন গিনি আমার মা ছিল একেবারে লক্ষ্মী ঠাকুরুনের মতো। রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দৌড়গোড়া এলে প্রায় সময় পাট পেটে খাওয়াতো তাদের। এক দুপুরে তেমনি পেট টান করে খেয়ে একটা মাছ বসিল। যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর দুটো ধুতি মেরে সৎকান দিল। সপ্তাহখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকা বেয়ে আমি যখন বড় গাঙের দিকে মাছ ধরতে যাচ্ছিলুম, তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে থাকতে দেখলুম। পাশে আবার একটা পুঁটলি।
তোরটাকে দেখে আমি বেদিশা হয়ে পড়লুম। নৌকা ঘাটে ভিড়িয়ে লোকের একখান ঘা লাগিয়েছিলুম। লোকটা হাত তুলে না, চেঁচালেও না। ঘা খেয়ে কেন বড্ড ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়লে। কেউ শাক খেয়েছিল না। আমিও নৌকা ঘুরিয়ে সোজা কেটে পড়লুম। পরের দিন বাজারে গিয়ে লোক মুখে শুনলুম শ্মশান ঘাটে একটা লোক মুড়ে পড়ে আছে। তা কি আর একটা মরা নিয়ে মাথা ঘামায় তখন। কত মরছে চারদিকে, ভেবে দেখলে মারার জন্য তো কাউকে মারতে চায়নি, আসলে চোরটাকে সাজা দিতে গিয়েছিল। কত মাথা ফাটাফাটি করেও তো লোকে বেঁচে থাকে, কিন্তু সেই কমজোরি লোকটা যেন ফুলির গায়ে মুক্ত গেল। মন মেজাজ কতদিন বিগড়ে গেলেও এজন্য কিন্তু আমাকে দোষ দিতে পারা যায় না। সে প্রায় 40-45 বছর আগের বৃত্তান্ত। লোকটাকে ভালো করে মনে পড়ে না। মাথাটা ন্যাড়া, গলায় রুদ্রাক্ষের মালা, খালি গা, আর হাতজ কালো ময়লা একটা ধুতি পরনে। দুনিয়াতে এমন দু একজন এলে গেলে কেউ টের পায় না। তাই ওর জন্য থানা পুলিশ হয়নি, কেউ কান্নাকাটিও করেনি। একটা ছায়া মূর্তি এসে মশারি তুলে নফরচন্দ্রের বিছানায় ঢুকে পড়ে। নফর, নফর, ঘুমোলে নাকি? তোমার লগির গায়ে বড্ড লেগেছিল হে। নেড়া মাথা বলেই হয়তো বেশি লেগেছিল। তাহলে পাগড়ি পরে থাকলেই তো পারতে। জামা প্যান্ট জোটে না তো পাগড়ি। তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পরতাম। নেড়া মাথাটায় বড্ড লেগেছিল হে। তা নেড়া হয়েছিল কেন মরতে? সে আর এক কেচ্ছা। মজিলপুরের এক মুদির দোকান থেকে এক থাবা বাতাসা চুরি করেছিলাম। তা তারা মাথা কামিয়ে দিলে। ঘোলের তখন বড় দাম বলে ঘোল আর ঢালিনি, কিন্তু কোমরে দড়ি বেঁধে গোটা গা ঘুরিয়েছিল। তাহলে দেখছি তোমারই দোষ। তাছাড়া আর কার? আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন। মাথাটা একটা বোঝার মতো দেখাতো। তার ওপর লগির ঘা পড়লে বোধহয় তেমন লাগতো না। তাছাড়া না খেয়ে খেয়ে শরীরটা মরেই আসছিল, ব্যথাটা সইল না। তবে আমার দোষ কি বলো? দূর ছাই, তোমার দোষকে দিচ্ছে। এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাটাঘাটি করতে আসি বলে ভাবো নাকি? তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল। আমি তো বুঝতে পেরে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম। তাহলে আমাকে দোষী করছো না তো? ঠিক করে বলো বাপু, ন্যায্য কথা। আরে না বাপু, তবে বলি কি, তোমার কাছে আমার কিছু পাও না হয়। সেই যে মেরেছিলে তারও তো একটা দেনা আছে। দেনা? বলি এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে থেকে? ওঠে ওঠে। যখনই আমাকে মারলে তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হলো। তো সম্পর্ক? এ আবার কিরকম সম্পর্ক? হয় সে এমন এক সম্পর্ক, এক জন্মে আর কাটান ছাড়ান নাই। সেই সম্পর্কের জেরেই তোমার কাছে আমার কিছু পাও না হয়। পাওনা হলেই বা দিক থেকে বলো দেখি। সংসারের অবস্থা তো দেখতো। এই গণেশটা হলো আমার অন্ধের নই। কোথায় যেন যন্ত্র চালায়, আয় করে ভালোই, কিন্তু বুড়ো বাপকে দেয় কি? সব ওই মোটা গিন্নির শরীরের আহ্লাদে খরচ হচ্ছে। তার উপর বাকি আবার বাঁধ। একটা নাটকুই হলেও আমার একটা সুখ ছিল, সেও হলো না। সংসারের সব আদর
আবার গিয়ে পড়ছে ওই মোটা গিন্নির দিকে। আমি সেসব শুনবো কেন? আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে, তারপর অন্য কথা। লোকটি এবার চলে যায়। কোথা দিয়ে যে সালারা মশারির ভেতরে ঢোকে। হরি, এ যে বেহান হয়ে গেল, কাক ডাকতে লেগেছে। গিন্নি, অগিন্নি, কোথায় যে চলে গেলে? ছেলের সঙ্গে ভোর রাতেই একবার চোখের দেখা হয়। গণেশ বারান্দায় ঘুরে ঘুরে দাঁতন করে এই সময়টা। ও গণেশ, বাপ আমার, বলো। মশারিটা বড্ড ছিঁড়ে গেছে আমার, এখন কিনে দিবি বাপ? দেবক্ষণ এই মাসটা জোড়াতালি দিয়ে চালিয়ে নাও। গণেশ ছেলে খারাপ নয়, বউটা খচ্চর। নাকি বউটাও খারাপ নয়, নফরচন্দ্র নিজেই খচ্চর। কোনটা যে কি তা বলা মুশকিল। গণেশের মা চারু বারবার বলে এসেছে, ওই মানুষটার মতো এমন শয়তান দুটো হয় না। কথাটা উড়িয়ে দেবার মতো নয়, ভেবে দেখবার মতো। গণেশের আল্লাদি বউ হালুয়া বসিয়েছে কড়ায়, বেশ সুবাস ছড়িয়েছে গাওয়া ঘিয়ে। বল মা তারা দাঁড়াই কোথা, বল মা তারা দাঁড়াই কোথা। চন্দ্রিমা, আমার স্নান হয়ে গেছে, বেরোতে হবে, এবার খেতে দাও। দিচ্ছি গো। কতদিন হালুয়া খাইনি, আমাকে দেবে বটে, তবে ওই একটুখানি। বাসি রুটি গণেশ খায় 6 খানা, মোটা গিন্নি কখানা খায় তার চোখে দেখিনি। আমার বাক্যে জোটে মাত্র 2খানি রুটি, চাইলে বলে আর তো নেই বাবা। চালু থাকতে কোনো কিছুর অভাব ছিল না, মশাও হাত থেকে ফসকায়নি কখনো, আর ওই ন্যাড়া মাথার পাওনাদারও কাটে ঘাসিনি কোনোদিন। মা, সূর্যিটা তার ন্যাড়া মাথা নিয়ে ভুস করে উঠে পড়লই। গণেশ কাজে বেরিয়ে গেলে মোটা গিন্নি গিয়ে আবার বিছানা নেবে, জি আসতে অনেক বেলা হয়। বড় ফাঁকা লাগে নফরে। গণেশের যদি একটা ছানা থাকতো, মশারি চালি করে বিছানা গুটিয়ে নফর বসে থাকে জানলার পানে চেয়ে। 2টো রুটি গরম হালুয়ার সাথে বেড়াতে গেছে সেই কবে। গণেশ কাজে বের হলো, অমনি মোটাগিন্নি একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে। চারু খুব জব করতো এক সময়, জবের মালা রেলগাড়ির চাকার মতো বনমন বনমন করে ঘুরে যেত। সংসারের কাজ শুরু করবার আগে বরাদ্দ জব এগিয়ে রাখত। আমার সব ভালো লাগে না, খামোকা বসে বসে ওই আং বাং চাং জপে, যে অন্য কথা ভাবলে কাজ হয়। নফরচন্দ্র একটা সময় চাষবাস করত, পরের দিকে একটা দোকানে আধা আধি বখরায় ব্যবসা করত। সেই খোড়া ব্যবসায় 2-4 টাকা আসতো বটে। অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে নফর কেটে পড়ল। জীবনটা ফিরেবাজিতেই কেটে গেছে। গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকলো, অমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হলো। মনে হয় মোটা গিন্নি ঘুমিয়েছে, রান্নাঘরে একবারটি উঁকি দিলে কেমন হয়, মনটা কেমন খিদে খিদে করছে। নফর চুপি চুপি রান্নাঘরে আসে। গতকাল রাতের এঁটো কাঁটা সব পড়ে আছে, কম গেলেনি দুজনে, যা সন্দেহ করেছিলাম।
মাংসের হাড় ডাই হয়ে পড়ে আছে। ওমা, একটা লুচির টুকরো তো ওই 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 দেখা যাচ্ছে। কাল রাতে লুচিও ভেজেছিল। তবে লুচি মাংস গেলার সময় এই বুড়ো বাপটার কথা একটিবারও মনে পড়ল না গণেশের। নফর রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে না গিয়ে সোজা সদরের দরজা পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ায়। লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে নফরের মনে। কিছু দূর খামোকা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর। বিভাগী হতে বড় ভয় হয় এই বয়সে এসে। ঘরে ফিরে মোটা গিন্নির একচোট বকুনি খেলো নফর। কি আক্কেল বলুন তো আপনার? সদর দরজা হাত খোলরে খোলা রেখে বেড়াতে বেরিয়েছেন। কে না কি ঢুকে যদি সব ফর্সা করে নিয়ে যেত। একটাই কাঁসার বাসন পড়ে আছে, আর কত দামি জিনিস এদিক ওদিক ছড়িয়ে আছে। এই তো সেদিন চুরি গেল এক গাড়ি। নফর দীর্ঘশ্বাস ফেলে। এর চেয়ে নিরুদ্দেশ হলেই বোধহয় ভালো হতো। চারু মরে যাবার পরপরই আমার একটা বিয়ের প্রস্তাব এসেছিল। খড়কাটা কলের মালিক হরে কৃষ্ণ পালের একটা হাবাগো বাবন। তার বয়স যদিও অনেক, হাঁ করে চেয়ে থাকে, মুখ থেকে অবিরল ডাল পড়ে। ওই ওইলেন ছেলেন মালিক নরহরি বলেছিল, নফর বাবু 100 টাকা জোগাড় করো। তুমি যদি জোগাড় করতে পারো তবে বিয়েটা লাগিয়ে দিই। হাবাগো বাজাই হোক, একটা বউ তো হতো। টাকাটাই বকেরা বাঁধালে। তাও চেষ্টা করেছিলুম একটা। ঘরের কিছু জিনিসপত্র হাত শিল্প করে বাজারে বেচে কিছু পয়সাও এসেছিল হাতে। মোটা গিন্নির সোনার জিনিস কিছু হাতাতে পারলে ভালো হতো, কিন্তু তা হয়নি। ঘরের কিছু জিনিস চুরি যাওয়াতে আল্লাদি বউ এমন হাঙ্গানা বাঁধালে যে আর কিছু সজাবার সাহস পেলুম না। বলে অবশ্য বিয়ের ব্যাপারটা গণেশের কানেও পৌঁছেছিল। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! আজকাল পাড়ার ছেলেরা আমাকে রাস্তায় দেখলে উলু দেয়। তবে সেই চুরি করে বিক্রি করা কিছু টাকা এখনো নফরের তোষকের তলায় লুকোনো আছে। সব শুধু গোটা 30 টাকা হবে। মাঝে মধ্যে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর। পৃথিবীতে মানুষ আপন না টাকা আপন তা এখনো স্থির করতে পারে না সে। আর সন্ধে হতেই মোটা গিন্নি আমাকে খাইয়ে দিল। আচ্ছা, এটা কিন্তু আদর নয়, এ হচ্ছে সাবধান হওয়া। আমি খেয়ে শুয়ে পড়লে এবার মোটা গিন্নি ভালো মন্দ রাঁধবে, খাবে দুজনে। ভাত আজ গলা থেকে নাম ছিল না নফরের। প্রথমটা লুচি লুচি, মাংস মাংস করে, তবু ভাতের দলা কোঁত কোঁত করে চালান করে দিয়ে ঘরে এসে জাগতে বসলো। আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে সে। সর্ষে ইলিশের সুবাস ছড়িয়েছে। গণেশ একটা চ্যাঙারি হাতে ঘরে ফিরেছে একটু আগে। মশাগুলো পন পন করে মশারির ভেতরে ঢুকে আসছে। মশারির ছিদ্রগুলো দরজা খুলে মশাগুলোকে আহ্বান জানাচ্ছে। ন্যাড়া মাথা লোকটি হুড়মুড়িয়ে মশারির মধ্যে ঢুকে পড়ল। এলাম, বুঝলে, দেনা পাওনার কথাটা মিটিয়ে নি। রোজ তোমার ওই এক কথা। বড় অনাদর করেছিলে, মেরে ফেললে। সে অত ধরলে চলে না বাবু। ধরছে কে? ধরলে তোমার ফাঁসি হয়। তবে বলছি কি, যে জায়গাটায় মেরেছিলে সে জায়গাটায় একটু হাত বুলিয়ে দেবে। এখনো জায়গাটা বড় ব্যথা করে। সত্যি? মায়ের সে শরীরের ব্যথা নয় গো, অনাদরের ব্যথা। দেবে নাকি একটু হাত বুলিয়ে? নফরের চোখে জল আসে, উঠে বসে বলে, দেখি। মাথাটা এগিয়ে জায়গাটা দেখিয়ে দেয় লোকটা। এই
এইখানে। দেখেছি ফুলে আছে, বড় লেগেছিল গে। তা লেগেছিল, তবে তোমার আর দোষ কি বলো? দাঁড়ান, হাত বুলিয়ে দি। না, এভাবে মারা আমার কিন্তু ঠিক হয়নি। ভারী আরাম হচ্ছে, ব্যথাটা সেরে যাচ্ছে। আমার ওই তোষকের তলায় লুকোনো 30টা টাকা আছে। তাই চলো না, দুজনে বসে খুব লুচি আর মাংস খাই। যাবে? খুব যাব। শুনে নফরচন্দ্র অনেকদিন পর আজ পাশ ফিরে ঘুমলো, ভারী নিশ্চিন্ত। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে বসে শোনার জন্য। এখানেই শেষ হলো আমার একক অনুষ্ঠান। আরও করব এই ইচ্ছে আছে, এককভাবে এইভাবে সতী নাটক করা। তা ফেসবুকে চলতেই থাকবে সপ্তাহ পর সপ্তাহ। ধন্যবাদ সকলকে, নমস্কার, ষষ্ঠীর শুভেচ্ছা সকলের জন্য।